জমিদারি নাইবি নাইবি শোনা যায়, এজন্য শব্দের মারফত দিয়ে লফটি ওয়ার্ড বলে রাজস্ব আহরণ। এটা ফুলের মধু না যে মৌমাছি এসে বসবে আর একটা হুল লাগাই দিলে মধু চলে আসবে, এটা আদায় করতে হয়। আদায় না করলে বরং বেগম খালেদা জিয়া তো অপ্রদর্শিত আয়ের উপর ট্যাক্স দিয়েছেন, দিতে হয়েছে। কারণ বলছি যে যেহেতু দেয়া লাগতেছে দিবেন, যেটা নিয়ম করেছে এছাড়াও নানটির দেওয়া হবে। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে, এগুলো বললে কোন সময় আমরা বান্ধে লুয়ে যায় আবার পিটায়, যেগুলো বলি কেন। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে, কিন্তু উনিও তো ট্যাক্স ঠিক মতো দেন নাই। তো যেই ওনার সাথে বললাম স্যারটা কিছু দেওয়া লাগবে, বলে যে ইটা বদিউর আমার সাথে কিসে শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। হি ওয়াজ ফাইন্যান্স মিনিস্টার, আমি ইয়ারডিতে এডিশন। আমি বললাম স্যার স্টিল বদিউর রহমান ইজ ইউর এডিশনাল সেক্রেটারি। আপনি 12 বার বাজেট দিয়েছেন, নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবরা যোগ বিয়োগে ভুল করছে, আমি ছোট্ট পাটিগণিতে করছি, পাওনা হইলাম, আপনি দিয়ে দেন, আশা লাগবে না দেব। তারপর যে একটা হওয়া বাকি থাকলো মাত্র, এই সামান্য প্রেসিডেন্ট হওয়াটা বাকি থাকলো, আর জীবনের সবটা হইলো আপনাদের রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা যতটুকু যায় আর কি, মওদুদ সাহেব, তারও দেওয়া লাগলো। এবং তিনি কি করলেন, হাইকোর্টে মামলা করে আমার আটকানোর চেষ্টা করলেন। এখান দিয়ে আমার সাথে ভালো কথা বলতেছে, বাসায় টেলিফোন করতেছে, তখন আমি দেশি হয়ে গেলাম। দেশি, ওরা আমার কিছু করতে পারলো না, ওরা মানে আর্মিরা ধরে টরে তারা কিছু করতে পারে নাই, ওরা আমার কিছু করতে পারলো না, বোতল একটা ফাইলে অন্যটা কইয়ে ছেলে ফেলে নিয়ে আসলো, আর আপনি আমার সাথে এটা শুরু করলেন। অ্যাম্বুলেন্স কী করবেন স্যার, দেশি মানুষ তো, দেশি সবসময় বিদেশির মতো কাজ করে, তখন ভাই অথচ পাল্টা আমার জন্য হাইকোর্টে মামলা করতেছে। আমার ইন্টেলিজেন্স বললো স্যার আপনি যে তাকে এরকম ট্যাক্সের কথা দিলেন চাইলেন, এটার জন্য তো মামলা করতেছে। তো আমার যে তথ্য আছে, সে ব্যাংকের এমডিকে বললাম যে তুমি এখন একটা লিখিত দিতে হবে আমাকে। এনবিআরের চেয়ারম্যানের একটা ফান্ড থাকে, ডিসক্রিপশনারি ফান্ড, এটা অডিট হয় না। এটা দরকার হইলে যে ঠিক আছে মান্নান সাহেব ভোটে দিতে নাই, অনেক খরচ হইলে ওনারে দিয়ে দাও, তাও দিয়ে দিতে পারবে, এটা কেউ প্রশ্ন করবে না। তো ওইটা লাগিয়ে তথ্য বের করার পরে বলে যে আমি দিতে পারি না, ব্যাংকিং নর্মস রুলে কুলায় না, লিখিত দেবো না, আপনি যা জানছেন আপনার মতো করে জানছেন। আমি বললাম যে শুনেন, ব্যাংকে আমি ছিলাম, আমি বাংলাদেশ ব্যাংকে 2 বছরের বেশি সময় চাকরি করছি, কুলায় না, আপনারটা কুলাবে, কারণ আপনার খাতাতে তো তার নামে এরকম সোরা এফডিআর আছে যে কয়েক কোটি টাকার, হয়তো দেবেন, না হলে ইউল বি কো অ্যাকমপ্লিশ, আপনার বিরুদ্ধেও ধরবো। তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমার লোক পাঠালাম, দিয়ে দিল, আর এখান দিয়ে রিটায়ার হইল না। তো আপনার এখানে নির্ভর করবে বাস্তবায়নের জন্য যে বাজাদ এবার যে ক্ষমতায় আসছে নূতনত্ব নিয়ে, বাজাদ কি বলবে কি না, প্রধানমন্ত্রী বলবে কি না যে কড়াকান্তি হিসাব করে যার যতটুকু পাওনা আছে সেটা রাজস্ব বোর্ড আদায় করবে, আমি কোনো রকমের বাধা দেব না। আমি যেই প্রথম কথা ছিল 3 দিনের সরকারের সময় যে আমি কালেক্ট করব, আমার তো আর কোনো খাতির থাকবে না, কারো কাছে বৈন বিয়ে দিই নাই, কারো বৈন বিয়ে করি নাই, রাষ্ট্রের টাকা আমি আদায় করব। বন্ধু বিয়ে করছেন নিশ্চয়ই, ওই রিলেটেড লোক করেন নাই। না না, রাষ্ট্রের টাকা আদায়ের সময় তো কারো বন্ধুর সাথে আমার সম্পর্ক নাই, তো অতএব আমি আদায় করব। কিন্তু আমি 10,000 কোটি 10,000 কোটি, হ্যাঁ 20,000 কোটি ওয়ার্ল্ড ব্যাংকে ছিল, টাকার বস্তার উপর বসছে, ওনার কাছে 5,000 10,000 20,000 কোটি টাকা কোনো টাকা মনে হচ্ছে না। তারপরে তো একটু ড্রাইভ দিতে চাইলাম যে ঠিক আছে আমি একটা জরিপ করব, খালি যে দে তারে বারবার লেবু চিপে না করে, অডিটে না ফেলে নতুন নেটওয়ার্ক বাড়াই। তো আমি একটা স্কিম নিলাম চুপে চাপে, আমার বিশ্বস্ত 200 জন এসে বললাম যে প্রথমে আমি ঢাকার 4-5টা এলাকাতে জরিপ করব, ধানমন্ডি, তারপরে বনানী, গুলশান, বসুন্ধরা, হ্যাঁ চিটংয়ে ওই যে কালসি ফালসি কি আছে, এরকম কয়েকটা এলাকাতে জরিপ করব, হাউস টু হাউস সার্ভে করব। এবং বললাম যে আমরা 3-4টা সদস্যের টিম করব, আগে রেডিও টেলিভিশন পত্রিকায় অ্যানাউন্স করা হবে কোন দিন কোথায় যাবে। আমার এনবিআরের 2 জন অফিসার থাকবে, থানার 1 জন অফিসার থাকবে পুলিশের, আর ওই লোকালিটির প্রতিনিধি যিনি কাউন্সিলর বা মেম্বার যেটা থাকেন 4 জন থাকবে, যাতে মানুষের ভয়ভীতি না হয়। এবং ওইলে হেড অফ ডেট এটা অ্যানাউন্স করে দেওয়া হবে। আমার লোকজন টিআইএন নাম্বার নিয়ে যাবে, যাইয়া জিজ্ঞেস করবে যে বাসায় থাকে বাসা ভাড়াটা কত, আসলে কত করে হইতেছে। তখন তো 2.5 লাখ টাকা ট্যাক্স লিমিট ফ্রি ছিল। তো দেখা যায় যে ধানমন্ডিতে এখন 2 রুমের ছোট্ট একটা বাসাও আপনার 20,000-এর কমে পাওয়া যায় না, একবার ছোট্ট 2 রুমের বাসা। কারণ আমি ধানমন্ডিতে সরকারি বাসায় রাজকীয়ভাবে ধানমন্ডিতে ছিলাম, লেফট রাইট করে ইয়েতে হাঁটতাম, লেকে হাঁটতে পারতাম, শেখ হাসিনার অ্যারেস্ট দেখতে পারতাম সেই সময়। কিন্তু আমি পরে ধানমন্ডি আর থাকতে পারি না, ভাড়ায় কুলায় না যেটা পাই।
ফট করে এটার জন্য মির্জা আজিজ সাহেব তো এখনও জীবিত আছে, জিজ্ঞেস করতে পারেন, বললো যে কেন মানুষ ভয় পাবে, পত্রিকায় একটা লিখ আউট করলো। আরে ভয় পাওয়ার কি আছে, যাবে তো, থানার লোক থাকবে, জনপ্রতিনিধি থাকবে ওখানকার লোকাল, এটা আগে অ্যানাউন্স করবে, দিল না। তো এইটা দিবেন কি না, আপনি চান কি না, আপনি ইআরডি রাখবেন না আইআরডি স্ট্রং করবেন, যত আপনি বুঝতে পেরেছি, বুঝে ফেলছেন। বুঝতে পেরেছি। আমি আসবো আপনার কাছে। আবু আলম কি বলেন, উনি যেটা বললেন এরকম হবে না, ইমপ্লিমেন্টেশন তো ইজ এ গ্রেট প্রবলেম, এবং যেসব উদাহরণ উনি দিলেন, নামটাম উল্লেখ করে দিয়েছেন, শুধু তো রাজনীতিবিদরা না, রাজনীতিবিদের নামটা এই জন্য আসে যে তারা দেশ পরিচালনা করেন। তা আপনি যখন দেশ পরিচালনা করবেন, আপনি যদি সঠিক পথে না থাকেন, আপনি যা ঘোষণা করবেন, আপনি যে ট্যাক্স ধার্য করবেন, সেটা আদায়ের ব্যাপারে যদি আপনি রাজনীতিবিদ, আপনি শাসকরা যদি সঠিক পথে না থাকেন, তাইলে তো শাসকের সাথে তো নেক্সাস হয়ে যাবে। তো এই আমাদের দেশের নেক্সাসটা হলো শাসক, মানে দল যে ক্ষমতায় আছে সেই দল শাসক, তাদের সাথে বিরোধী দলও পার্টনার, তাদের পার্টনার হচ্ছে আমাদের ব্যবসায়ীরা। তারা আমাকে গালিগালাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওনারা তো ওই পার্টনার না হলে তো ওনাদের ট্যাক্স ফাঁকি দেওয়া হবে না, কোটি কোটি টাকা ইনকাম হবে না, এই লেভিশ জীবনযাপন হবে না, একটা বাড়ি আছে 10টা বাড়ি হবে না, একটা গাড়ি আছে টয়টা গাড়ি, ওটা চড়বে না, চড়বে হামারটা মারে অথবা মার্সিডিজ বেঞ্জে। এবং এর সাথে যুক্ত হবে আমার গণকর্মচারী যারা আছেন, গণকর্মচারীদের নেক্সাস থাকতে হবে, কেন গণকর্মচারী জানে কোথায় তার টাকা আছে, কোথায় সে ফাঁকি দিচ্ছে, এবং সেই ফাঁকি দেওয়ার কিয়দংশ। আমি এটা আরও স্পষ্ট করে বলি যে পরিমাণ দুর্নীতি হয় দেশে, তার কিয়দংশের সাথে গণকর্মচারীরা জড়িত। যদি এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার, স্যার যদি গবেষণা করতে চান, আমাকে যদি সাথে রাখেন, আমিও বা আরও কারা যদি করতে চান, আমরা করে দেখতে পারি যে এই যে কাস্টমস ডিউটি ফাঁকি হয়, ট্যাক্স ফাঁকি হয়, যাই ফাঁকি হয়, এটার 100 টাকা ফাঁকি হইলে সরকারি কর্মচারী, গণকর্মচারী সবাই মিলে টিলে হয়তো 10-20 টাকা ভাগ পায়, বাকি টাকা রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা পায়। এইটা হলো একটা নেটওয়ার্ক। এখন আপনি এত বড় আন্দোলনের পরে যে দুর্নীতির কথা বলা হয়েছে, ব্যাংক লুটের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, তো এই আন্দোলনের পরে যে 18 মাসের শাসন কেমন গেছে ওটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। দ্যাট ওয়াজ মানে ওটা কি বলবো, ওটা এমন একটা শাসন ছিল, ওইটার মতো কুশাসন বোধহয় 55 বছরে বাংলাদেশে আসে নাই। সবচেয়ে বড় কুশাসন ছিল, একেবারে দানবের শাসন বলতে পারেন, মবের শাসন বলতে পারেন ছিল। বাট এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসছে, সরকার তাহলে যে সমস্ত বিষয়ে মানুষের আগ্রহ ছিল, মানুষ সুশাসন চায়, মানুষ তার যে জীবন মানের উন্নয়ন চায়, এবং এই যে লক্ষ কোটি নিরন্ন মানুষ, তাদের উন্নতির জন্য যদি সরকার রিয়েলি কমিটেড হয়, তাহলে বাজেট ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। 100% করা না গেলেও, ইভেন ইফ ইট ইজ, আমি জানি না স্যার তো হয়তো পারবে, ইফ ইট ইজ 70% আই উইল বি হ্যাপি। 70% হলেও অনেক পরিবর্তন হয়ে যাবে। আর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আগান, থ্রেশহোল্ড হতে পারে 90%, বাট সেই থ্রেশহোল্ডে যেতে হলে আপনাকে তো 2-4টা সময় দিতে হবে, মানে বিষয়টা আমি কেবলমাত্র বাজেটের মধ্যে ফোকাস রাখছি না। তাছাড়া আপনারা দুজন যেরকম করে কথা বলেছেন তাতে একটু ওয়াইড করে ফেলেছেন। সেটার মানে দাঁড়াচ্ছে সমস্ত কিছুই, বিশেষ করে যেটা আমরা আলোচনা করলাম তার সাথে গভর্নেন্স ধরেন, আরও অন্যান্য কিছু আছে, সবগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য একটা হচ্ছে উইল লাগবে, রাজনৈতিক সদিচ্ছা, জি একেবারে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য সেই ধরনের প্রশাসন লাগবে, সেই ধরনের আইন কানুন বিধান যা লাগবে। তা আমি প্রাসঙ্গিকভাবে বলি, ধরেন অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন অনেকগুলো কমিশনের মধ্যে একটা তো জনপ্রশাসনের উপরে একটা কমিশন হয়েছিল, একটা রিপোর্টও দিয়েছিল, এবং রাজনৈতিক দলগুলোর প্রায় বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত ছিল। এখন নতুন সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, আপনারা বারবার বলছেন যে 3 মাসের মধ্যে কিছু বলা সম্ভব নয়, কিন্তু মর্নিং শোজ দ্য ডে বলেও তো কথা আছে। আমি যে নেগেটিভই বলতে হবে সেটা বলছি না, এক্স্যাক্টলি হিসাব করে এই 3 মাসে কি দেখছেন প্রশাসন, মানে এটা আপনার সাথে টেবিল আসবার আগে আমরা ওখানে বসে যখন কথা বলছিলাম, দেশে সবচাইতে শাসনের বা সুশাসনের বড় প্রবলেম তো একটা জনপ্রশাসন, যেটা জনবান্ধব, যেটা একটা প্রগতির পক্ষে, যেটা একটা কল্যাণকামী রাষ্ট্র বা কল্যাণের পক্ষে, সেরকম নাই বা আছে। কি দেখছেন যা আছে তা দিতে হবে, বা সরকার কতখানি সেই পথে গেছে সংস্কার করতে?
এই একই প্রশ্ন কিন্তু বদির রহমান ভাই আপনার কাছে করবো আমি। আপনার কথার একদম সোজা উত্তর হচ্ছে এখনকার যে প্রশাসনিক ব্যবস্থা আছে, যে ধরনের স্পয়েলড প্রশাসনিক ব্যবস্থা আছে বা যে ধরনের দলীয়করণ হয়েছে বা যে ধরনের রিক্রুটমেন্ট হয়েছে, যে ধরনের পদোন্নতি হয়েছে, মানে টোটাল সিস্টেমে যে ধরনের কোলাপস হয়েছে, সেটাকে ওইরকম রেখে একেবারে অক্ষুণ্ণ রেখে আপনি বিশাল কিছু করে ফেলতে পারবেন এরকম নয়। বাট বা আমরা, উনি তো বলেছেন, আমি মনে করি যে ড্রাইভিং সিটে আছে পলিটিশিয়ানরা, সো আপনি খারাপ লোক দিয়েও, আপনি খুব খারাপ 10টা খারাপ লোক দিয়ে একজন যিনি ড্রাইভিং সিটে আছেন তিনি কিন্তু ভালো কাজ করাতে পারেন। মানে লোকজন ধরেন 10 জন লেবার আছে যারা খুবই ফাঁকিবাজ, কিন্তু তাকে যদি আপনি কাজ করাতে চান, তাকে যদি ঠিকমতো মনিটর করেন, আপনি যদি তার যদি মালিকানা মানে তার উপর যদি আপনার কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্ব যদি ঠিকমতো পালন করেন, তাদের মধ্যে যদি কোনো দলীয়করণ না করেন, তাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি না করেন, তাহলে কাজ করা সম্ভব। এই যে সংস্কারের কথা বললেন, জনপ্রশাসন সংস্কার, এই সংস্কারের কথা কে আলোচনা করে? কেউ তো আলোচনা আছে, কেউ আলোচনা করছে। আপনারা যখন আলোচনায় বসছেন তখন তো আপনারা একটা সনদ নিয়ে আলোচনা করছেন, ওই সনদের ভিতরে জনপ্রশাসন সংস্কার নিয়ে কিছু আছে। এবং এই জনপ্রশাসন সংস্কার একটা মিটিং হয়েছিল আমার মনে আছে, আমাদের খুবই একজন বরেণ্য সিভিল সার্ভেন্ট, খুবই নাম করা, এবং উনি 2001 সালেও সম্ভবত উপদেষ্টা ছিলেন, উনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনার পাশে এটিএম শামসুল হক, না স্যার মহিত চৌধুরী স্যার, ওর নাম এটিএম শামসুলুক একটা করে গেছে, সেটা অনেক আগে। আমি বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মহিত চৌধুরী এটা চেয়ারম্যান ছিলেন এই পিরিয়ডে, ইউনূস সাহেবের এই সংস্কারের কথা, ইউনূস সাহেবের যে সংস্কার, মহিত চৌধুরী সাহেব ছিলেন। ওই একটা মিটিং, একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে গেছিলো। সেই মিটিংয়ের মধ্যে ওনার পাশে উনি বসিয়ে রেখেছিলেন একজন ছাত্রকে, যে তখন পর্যন্ত অনার্স ডিগ্রি অর্জন করেনি এবং তার তো কোনো পরীক্ষা দেওয়ার তখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আদৌ উনি কখনো পরীক্ষা দিবেন কিনা বা তাকে খুঁজে বের করা যাবে কিনা, পরীক্ষা দিলে তিনি কোন ধরনের চাকরি পাবেন সেটাও জানি না। বাট তিনি যেভাবে কথাবার্তা বলছিলেন, ওই দিনই তো এই সংস্কার কমিশনের 12টা বেজে গেছে। ওই সংস্কার কমিশন নিয়ে তার কেউ কোনো কথা বলে নেই। আপনার আরেকটা সংস্কার কমিশন আছে, পুলিশ সংস্কার কমিশন, এইটার ব্যাপারেও তো স্পিকটি নট, এই ব্যাপারে আলোচনাই হয়নি, আলোচনা করাই যায়নি, আলোচনা করাই গেল না। তো আমি যে একটু আগে বললাম যে দেশে যদি সুশাসন করতে হয়, তাহলে প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল যিনি ক্ষমতায় আছেন এবং অন্য দল, তাদেরকে সহযোগিতা করতে হবে। তো রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আপনার এই গণকর্মচারীদের দিয়ে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং গণকর্মচারীদের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার কমিটমেন্ট থাকবে। এবং রাজনৈতিক দলের কমিটমেন্ট ছিল না বলেই তো দেশে ভালো নির্বাচন হয়নি। সুশাসনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে এটার দায়িত্ব হচ্ছে, প্রধানতম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা তো আর সদিচ্ছাও এমনি এমনি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। সেই রাজনৈতিক দলটা কিভাবে গড়ে উঠেছে, তারা কিভাবে চিন্তা করে, এবং তাদের যে একেবারে উচ্চ পর্যায় থেকে মাথা থেকে তৃণমূল পর্যায়ের পর্যন্ত তাদের যে কর্মী বাহিনী আছে, তাদের মধ্যে তারা সেটা তাদের যে আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, মানে জনকল্যাণ, এখানে আমি অন্য কোনো আদর্শের কথা বলছি না, জনকল্যাণ, জনসেবা, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, এসব কি তারা বোঝে কিনা এবং তাদেরকে বোঝানো হয়েছে কিনা। গণকর্মচারীদের ঠিকভাবে মনিটরিং করবে এবং গণকর্মচারীদের কাজে লাগাবে, তখন কিন্তু এসব ইমপ্লিমেন্ট করা সম্ভব। সো এটা একটা অনেক বড় কাজ, কঠিন কাজ, অনেক দায়িত্বপূর্ণ কাজ, বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা গত 55 বছরে কোনো রাজনৈতিক দলকে নিতে দেখিনি। যেটা দেখেছি সেটা হলো রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মী বাহিনী সৃষ্টি করছে, মানে দলীয় কর্মী বাহিনীর মতো। এ হলো এই মার্কা যে কি ব্লাড টেস্ট করে, এ বি যে বিভিন্ন ধরনের আবার তাদের ফ্যামিলি যাচাই বাছাই করে, আবার তার সাথে গোয়েন্দা বাহিনীর লোকজন, তারাও কিন্তু গণকর্মচারী, তাদেরকেও এই কাজে ব্যবহার করা হয়। এইসব করে টোরে এই গণকর্মচারীদের মধ্যে বিশাল বিভেদ সৃষ্টি করা হয়ে গেছে অলরেডি। গণকর্মচারীদের যে মান, সেই মান বজায় রাখা সম্ভব হয়নি। এই বিভেদ সৃষ্টি এবং দলীয়করণের জন্য, আত্মীয়করণের জন্য এই মানটা অনেক নিচে চলে গেছে। তো এখানে অনেক কিছু করা আছে, একেবারে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। এর মানে এই নয় যে আপনি সব গণকর্মচারীদের বাসা পাঠিয়ে দেন। এর মানে হচ্ছে আপনি রাজনৈতিক কর্মীদের যেভাবে উজ্জীবিত করবেন, তাদেরকে ট্রেন করবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, জনকল্যাণের জন্য, তেমনিভাবে সংবিধান বলছে যে সকল সময় জনগণের সেবা করা হলো গণকর্মচারীর দায়িত্ব। গণকর্মচারীদের আর কোনো দায়িত্ব না, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করার দায়িত্ব। যে উনি বললেন
আমার কাজই তো একটা, আমি এখানে বাজার করতে আসি নাই বা আলি করতে আসি নাই বা যা করতে আসি নাই, আমি এখানে আসছি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা যাতে পালন করতে পারি। সেখানে আপনি আমাকে বাধাগ্রস্ত করবেন না, আমার উপরে নিবর্তন করবেন না, নির্যাতন করবেন না। হ্যাঁ, বদলি করতে পারেন, করলে তো ওই যে বদলি করবেন, নিবর্তন করবেন, নির্যাতন করবেন, খামাকা পিছনে গোয়েন্দা লাগাই দিবেন, এইটা চলছে এতদিন। এখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেটা একটা কামনা থাকতে পারে আমাদের। জি, জনাব বদিউর রহমান, এই প্রশ্নে আমি আপনার কাছে যাবো, তার আগে একটা কথা বলি। আমার মনে আছে আপনি একবার মন্তব্য করেছিলেন, যেহেতু আপনি এনবিআর চেয়ারম্যান ছিলেন, বলেছেন এনবিআর চেয়ারম্যান চাইলে বাঘের দুধেরও ব্যবস্থা হয়। মানে কথার সাথে একটু মিল আছে। এনবিআর চেয়ারম্যানরা তো মানে দে ক্যান ক্রিয়েট হেভেন, দে ক্যান ক্রিয়েট হেল অলসো। আপনি তো না হেভেনে গেছেন, হেলে আছেন যে তা না, বোধহয় মেন্টালি আপনি ভালো আছেন। এবারে ডিফারেন্ট মানে অন্যান্য সব কিছু চাইতে। এখন কি দেখছেন এটা? আপনি আগে একবার বলেছেন রিলেটেড কোশ্চেন, মানে আমি এটা, তারা বললো এটা ডিপার্টমেন্টালি করা হবে এবং দেখেছেন আলটিমেটলি কিছু হয়নি। তারপরে বহু বছর বহু সময় গেল, এই 1.5 বছরের মাথায় পুলিশ কতখানি ঠিক হচ্ছে তার কোনো ঠিক নাই। জনপ্রশাসনের উপর আপনার লেখাও আছে, সম্ভবত বই আছে কিনা তা আমি জানি না, কথা তো বলছেনই। মানে যেরকম করে উনি বললেন, এইটা আমার দর্শকদের জন্যে কতখানি বোধগম্য হবে, বিকজ তারা তো এটার ডিটেইলসের যে জটিলতা তা বোঝে না। রাজনৈতিক ইনফ্লুয়েন্স কীরকম করে একজন খুবই ব্রিলিয়েন্ট অফিসারকে শেষ পর্যন্ত বিড়ালের মতো মুই করতে বাধ্য করে সেটা বোঝে না। এখান থেকে বেরিয়ে আসার পথ মিলে বক্তব্যটা দেবেন। করলাম কিন্তু একসাথে করলাম। জি, ধন্যবাদ। প্রথমে আপনি জনপ্রশাসন নিয়ে যদি বলতে যান, সংস্কারের প্রশ্ন আসলে সংস্কার তো কম হয় না। আপনার 21বিংশ শতাব্দীর জনপ্রশাসন, এই ক্যাপশনে মারা গেছে এটিএম শামসুল হক সাহেবের নেতৃত্বে একটা বিরাট, আমার কাছে সেই রিপোর্টগুলো এখনও আছে। তো কিচ্ছু তো হয় না। রাজনৈতিক সরকারকে আমি বলি, এরা লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস দিয়ে ভিন্নভাবে বলে পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেট সার্ভেন্ট। আপনি যতই বলেন সে মিলমিল হবে না। মাস্টার পলিটিক্যাল মাস্টারই থাকবে, যেটা আবু আল বলল যে ড্রাইভিং সিটে পলিটিক্যাল মাস্টার্স যদি আদারওয়াইজ ডিজায়ার করে, ব্যুরোক্রেট সার্ভেন্ট সেটা তেন উঠতে পারে না। মনে করেন আমি কংক্রিটাইজ করি, আপনি রিক্রুটমেন্ট, আপনি বেবি টিকিটসের চাক্কার মধ্যে যদি জেটের ইঞ্জিন লাগান তাহলে কত ঘুরবে? ওটা অনেকবার ঘুরিয়ে আসতেও তো ট্রাকের একবার সমান আসতে পারবে না, ব্যাপার আছে। রিক্রুটমেন্টের মধ্যে যদি আপনি ওগায়রা করেন, যেমন প্রেসিডেন্ট জিয়া, আমি বলি প্রেসিডেন্ট জিয়ার প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সেই সময় মেরিটোক্রেসি যে দাম, সেটা ওই লেট এলোন, সেটা হইলো ওনার ফাল্টা বঙ্গবন্ধু হত্যা, মার্শাল ল, ওইসবগুলোতে তার ভূমিকা টুমিকার সংসার, সেগুলো আলাদা। কেমন? তারপরে কালুরঘাট থেকে ওনার যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে, এখন তো বঙ্গবন্ধুর পক্ষেরটা বাদ দিয়ে বলে, হ্যাঁ, এগুলো আলাদা। কিন্তু প্রশাসক হিসাবে এই 55 বছরের বাংলাদেশের ইতিহাসে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট, কারণ তিনি মেরিটোক্রেসি ওই সময় প্রতিষ্ঠা করেছেন। আমার মনে আছে, কংক্রিটাইজ করি, দর্শকরাও জানুক, উনি বাংলাদেশ ব্যাংকের 80 জন অফিসার নেবেন। নাজির আহমদ সাহেব তখন গভর্নর, বললেন যে এই পরীক্ষাটাও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিতে হবে, অথচ বাংলাদেশ ব্যাংকের নিজের রিক্রুটমেন্ট থাকতো। উনি পিএসসির মাধ্যমে নিলেন এবং সেইখানে যে বাছাই হলো, তো তাহলে তিনি মেরিটকে আপহোল্ড করেছেন, সেই বেস একটা জেনুইন বেস। আবার সিভিল সার্ভিসে দেখেন, উনি প্রফেসর শামসুল হক সাহেবকে দিয়ে একটা সিলেবাস করাইলেন এবং সেটা সুপিরিয়র পোস্ট এক্সাম 1976 দিয়ে শুরু হইল। 1300 নম্বরের রিটেন, 200 নম্বরের ভাইবা, 100 নম্বর সাইকোলজিক্যাল টেস্ট, এই হইল 1600। এরপরে আবার 6 মাস ফাউন্ডেশন ট্রেনিংয়ের পরে আবার পিএসসির মাধ্যমে আবার 300 নম্বরের পরীক্ষা, আর ডরমিটরি তখন কোটা ছিল, হ্যাঁ, ওদের আবার 300 নম্বর, 2200 নম্বরের ভিতরে মেরিট করলো। এতে দেখা গেল কি 50% ছিল আবার পাস মার্ক, যে যা পদ অ্যাডভার্টাইজ করে সেই 50%ও রিটেনে কোয়ালিফাই হয় না। কেন করে না? কারণ হইল একটা ইংরেজি রচনা 3 ঘন্টা লিখতে হইতো, 100 মার্কস, 100 মার্কস, 3 ঘন্টা ইংরেজি রচনা। একটা বাংলা রচনা 3 ঘন্টা,
এখন 3 ঘন্টা ইংরেজি রচনা লিখতে যাইয়া দেখা যায় যে গরুর রচনা গরুরে নদীতে নামায়, খালে নামায়, সাগরে নিয়ে 3 ঘন্টা তো শেষ হয় না। ওইখানে উঠে যায়। তাহলে সেটা বাদ দিল কেন? 2টা ব্যাচ 50% পাস মার্ক এবং এই সিলেবাসে হইল। তারপরের ব্যাচে যখন লোক কম পায় তখন ফার্স্ট মার্ক 45% করলো। এরপরে এটা উঠেই দিল, উঠাই দিয়ে 1000-এ চলে আসলো, 3 ঘন্টা রচনা নাই, মেরিট ফল করেছে। অথচ সশস্ত্র বাহিনীর সেখানে তাদের এলিটিসিজম রিক্রুটমেন্টে মোরলেস তারা এখনও স্ট্যান্ডার্ড ধরে রাখতেছে। তাহলে এই ষড়যন্ত্র কাদের ছিল? এখন কি তারেক সাহেব সেই সিলেবাসে আসবেন, বাফের সেই মেরিটোক্রেসি দিবেন? নাম্বার 1 আসেন।